আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? বাংলাদেশের ক্রিকেট নিয়ে কি আর কথা বলতে ইচ্ছা করে? করে না। সবার মতো আমরাও হতাশ। কিন্তু কি আর করবেন? ক্রিকেটই একটা জিনিস যেটা আসলে আমাদের সকল ধরনের বৈষম্যতাকে আসলে একত্রিত করতো এতদিন। এই যে বাংলাদেশের বিশ্বকাপে ভরাডুবি, অনেকেই বলবেন যে ভরাডুবি কে বলল? বাংলাদেশ তো দ্বিতীয় রাউন্ডে গো থ্রো করছে। কিন্তু এখানে আসলে একটা শুভঙ্করের ফাঁকি আছে। খেয়াল করে দেখেন, আগের বিশ্বকাপগুলা হইছে আহ, কিছু লিমিটেড টিম নিয়ে, এবার কিন্তু 20টা টিম নিয়ে আসলে বিশ্বকাপ হয়েছে। আর আপনি চিন্তা করে দেখেন, নেপাল, পাপুয়া নিউ গিনি, উগান্ডা, ইউএসএ, কানাডা, এই সমস্ত দেশগুলো যদি মেইন পর্বে গতবারের ফরম্যাটের মতো না থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশ আসলে আবার দ্বিতীয় রাউন্ডেও যেতে পারে না। 100% শিওর। সেই জায়গা থেকে এখানে বাংলাদেশের এই জয়টাকে খুব বেশি হাইলাইট করার মতো যে আছে ব্যাপারটা আমার কাছে ওরকম মনে হয় না। আর কিন্তু নির্লজ্জের মতো দেখলাম যে আমাদের দলের ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট পর্যন্ত, ইভেন বিসিবি সভাপতি পর্যন্ত, তারা খুব প্রাউড এই দলটাকে নিয়ে। মাথায় ঢুকে না। ভারতের ক্রিকেট, আপনাকে একটা জাস্ট কয়েকটা ইনসাইট দিই। 2011 সালে যখন মহেন্দ্র সিং ধোনি ভারতের বিশ্বকাপ জিতল, এরপর থেকে ভারতের ক্রিকেটে ভালো হওয়ার বদলে কিছুদিন একটু খারাপের দিকে গেছে। কেন? কারণ মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, জহির খান, সচিন টেন্ডুলকার, দ্রাবিড় থেকে শুরু করে অনেক প্রথিতযশা যে সমস্ত আইকনিক প্লেয়ার ছিল, ম্যাক্সিমাম আসলে আস্তে আস্তে নিজেদেরকে খেলা থেকে গুটিয়ে নিছে। মানে তারা অবসরের পথে হাঁটছে, কারণ তারা বুঝতে পারছে যে তাদের সময়টা ফুরায় আসছে। সেই জায়গা থেকে ওখানে ওরা পাইপলাইন এত শক্তিশালী এবং ওদের ঘরোয়া ক্রিকেটে এত কম্পিটিটিভ ম্যাচ হয়, সেখানে তারা এই জিনিসটাকে রিকভারি করার জন্য খুব একটা বেশি সময় কিন্তু তারা নেয় নাই। এরপরে খুব দ্রুত তারা বাউন্স ব্যাক করে। যখন এরপরে তাদের দলের মধ্যে এমন এমন প্লেয়ার যারা বর্তমানে অপশন নিচ্ছে, যেমন আপনার রোহিত শর্মার কথা ধরতে পারেন, বিরাট কোহলির কথা ধরতে পারেন, রবীন্দ্র জাদেজার কথা ধরতে পারেন। তারা দলটার মধ্যে কি না করছে, কিভাবে না কন্ট্রিবিউট করছে, তারা প্রত্যেকটা ওয়েতে তাদের দলটাকে কন্ট্রিবিউট করে গেছে। তো ফলাফল কি? ফলাফল হচ্ছে ভারত এবার আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতছে। কিন্তু ভারতের ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। সেটা নিয়ে আরেকদিন একটা ডিসকাশন করা যাবে। আসেন বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসি। রোহিত শর্মা, বিরাট কোহলি যেই সময়ের প্লেয়ার, সাকিব আল হাসান, তামিম ইকবালও কিন্তু সেই সময়েরই প্লেয়ার। আপনি যদি খেয়াল করে দেখেন যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, ওরা আসলে অনেক ম্যাচ খেলছে বাংলাদেশের হয়ে, অনেকটা বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। কিন্তু খুব অবাক লাগে যখন দেখি বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্লেয়াররা লিজেন্ড হয়ে যখন বিদায় নিচ্ছে, তাদের নামের পাশে 10,000-এর উপরে রান। বিরাট কোহলি টি-20-তে অ্যাভারেজ 50-র কাছাকাছি। ভাবা যায়? আপনি চিন্তা করতে পারেন, টি-20 ক্রিকেটে 50-এর কাছাকাছি কেউ গড় নিয়ে অবসরে যাচ্ছে। সাকিব আল হাসান আর তামিম ইকবালের নামের পাশে কয় হাজার রান আছে। ডেফিনেটলি তারা অনেক ভালো করছে, অনেক কন্ট্রিবিউট করছে, অনেক লিজেন্ডারি ক্রিকেটিং একটা সিনারিও আমাদেরকে উপহার দিছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু সত্যিকারের অর্থে আমরা যাদেরকে নিয়ে লাফাই, আনন্দে উদ্দোলিত হই, তারা কি বিশ্ব ক্রিকেটে সত্যিকারের অর্থে এমন একটা অবস্থান করতে পারছে যেটা নিয়ে আমরা কথা বলতে পারি? আর যেই বনে বাঘ নাই, এই বনে তো বিড়ালি বাঘ। সাকিব আল হাসানের কথা একটু আলোচনায় আনতে আমি পছন্দ করি। কেন? এই লোকটা সর্বশেষ কবে ভালো ক্রিকেট খেলছে? সেই 19-এর আইসিসি ট্রফির পরে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আপনি মনে করতে পারেন? প্রত্যেকটা মুহূর্ত সে বাজে খেলা উপহার দিয়ে গেছে। এই টুর্নামেন্টটাতে সে কি কন্ট্রিবিউট করছে? কোনো কন্ট্রিবিউট করতে পারছে? পারে নাই। সো কেন ওদের জন্য লাফাই? ওরা নিজেদের যোগ্যতাটুকু হচ্ছে যে যাচাই করতে পারে না ঠিক মতো। ওদের জন্য লাফাইয়া কান্নাকাটি করে আমাদের কি লাভ? বলেন তো।
ওরা বিনিময়ে আমাদেরকে আঘাত আর আঘাতই দিয়ে গেছে। কতবার আমাদেরকে আনন্দ উদ্দোলিত করছে। একটা দুইটা ম্যাচ জিতে কি আসল? একটা টুর্নামেন্টে যখন আপনি ভালো খেলতে পারবেন না, আপনি সামগ্রিকভাবেই হচ্ছে যে ভালো দল হয়ে উঠতে পারবেন না, এটা হচ্ছে রিয়েলিটি। বাইলেটারাল সিরিজে আপনি মিরপুরকে হচ্ছে যে কচু ক্ষেত বানায় হচ্ছে আপনি অস্ট্রেলিয়ার মতো দলের সাথে সিরিজ জিতে গেছেন টি-20। তারপরে দেখছি আমরা কি ধরনের ভরাডুবি হয়েছে মেইন টুর্নামেন্টে। এটা হচ্ছে রিয়েলিটি। আপনি এই মিরপুরকে কেন্দ্র করে আপনার যখন ক্রিকেট কাঠামো পরিচালিত হয়, তখন আমি 1,000 কোটি টাকার এই বিসিবি বোর্ড দিয়ে আমি আসলে কি করব বলেন, যেটা প্লেয়ারদের ডেভেলপমেন্টে ব্যয় হয় না। বাংলাদেশের কয়টা ম্যাচ, বিপিএলে কয়টা ভালো প্লেয়ার খেলতে আসে বলেন তো? কয়টা ভালো ইভেন আম্পায়ার খেলতে আসে বলেন তো? কয়টা ভালো কোচ কোচিং করতে আসে বলেন তো? আসে না। কেন জানেন? তারা জানে বাংলাদেশ ক্রিকেটের কোনো মান নাই। তারা জানে ওই কচু ক্ষেতের মতো খেতেই, নাড়া ক্ষেতের মতো খেতেই খেলা হবে। রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা 120-30 রান চেস করে অভ্যস্ত। আমরা 170-80 কীভাবে করবো বলেন? আমাদের যারা 120-30 রানও ঠিক মতো করতে পারে না, আপনি তাদের কাছে কেমনে আশা করেন যে 170-80 রান করবে? সো এখন পয়েন্টটা হলো কি জানেন? এই 1,000 কোটির কোনো ভ্যালিউ নাই, যে 1,000 কোটি আপনাকে ভালো প্লেয়ার প্রডিউস করাইতে পারে না। এই 1,000 কোটির ভ্যালিউ নাই যে 1,000 কোটি আপনাকে নামে শেষে দিন শেষে 10,000 রান যোগ করাইতে পারে না। এই 1,000 কোটির কোনো ভ্যালিউ নাই, এর নামের কোনো ভ্যালিউ নাই, যে নাম কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওরকমভাবে উচ্চারিত হয় না। ঠিক আছে? মুশফিকুর রহিম অনেক পরিশ্রমী ক্রিকেটার, ওর অবস্থাটা কীরকম হয়েছে জানেন? যেমন মনে করেন আমার এক বন্ধু ছিল, সে খুবই পরিশ্রমী ছাত্র, খুবই ভালো ছাত্র, খুবই পরিশ্রমী ছাত্র, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে দেখে প্রশ্ন কমন পড়ছে ঠিকই, কিন্তু যখনই সৃজনশীল আসছে তখন এসে তালগোল পাকায় ফেলাইছে কোনটা কি করবে। মুশফিকুর রহিম খুবই পরিশ্রমী, নেটে খুবই ভালো ব্যাটিং করে, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন পরীক্ষা দিতে যায় সব খেয়ে ফেলে। মাহমুদুল্লাহ রিয়াদের বেশ কিছু ম্যাচ উইনিং নক আছে। মাহমুদুল্লাহ রিয়াদ নিঃসন্দেহে গ্রেট ক্রিকেটার, কিন্তু এবারের বিশ্বকাপের বিশেষ করে নকআউট পর্বে যখন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা হচ্ছিল, ওই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এত বড় একটা সুযোগ সে হাতছাড়া করছে, যেটা করার পরে তার বিগত জীবনের সমস্ত অর্জনগুলো মনে হয় যেন ম্লান হয়ে গেল। আপনি বলতে পারেন যে একটা ম্যাচ কি সমস্ত কিছু যাচাই করে? না, ইটস অল অ্যাবাউট ইন্টেনশন। একজন সিনিয়র প্লেয়ার যার বয়স হয়ে গেছে হচ্ছে 38-39, তাকেও যদি পরিস্থিতি বিবেচনা করার জন্য টিম ম্যানেজমেন্ট থেকে যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে সেটাই করতে হয় বা সেটাই করে, দলের জন্য দেশের জন্য তার নিবেদনটা যখন উপেক্ষিত হয়ে যায়, তখন আপনার আসলে ওর ক্রিকেট খেলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সাকিব আল হাসান, তার অপশন নেওয়া উচিত, নিঃসন্দেহে। নিবে কি নিবেন এটা তার ব্যাপার, বাট যদি বোর্ড সত্যিকার অর্থে গার্ডসি হয়ে থাকে, বোর্ডের উচিত তাদেরকে ছাড়া পরবর্তী 2 বছরের জন্য বিবেচনা করা। বাংলাদেশের এই খেলার যে সিরিজগুলো টি-20, সেগুলা মিরপুরে না ফেলে চিটাগং এবং সিলেটে ফেলা, অথবা বগুড়াতে ফেলা, যেখানে উইকেটটা খুবই ভালো স্পোর্টিং উইকেটে খেলা হয়। তাতে প্লেয়াররা 160-70 করা শিখবে এবং আস্তে আস্তে দেখবেন ইন্টারন্যাশনাল সার্কিটে ভালো করা শিখবে। একটা ফ্রেশ সেট অফ প্লেয়ার দরকার যারা টি-20-তে মার্কাটারি ব্যাটিংও করতে পারে, দলের প্রয়োজনে হাল ধরতে পারে। ইটস অল অ্যাবাউট ব্যালেন্সিং, ব্যালেন্স করা দরকার। ওই ধরনের প্লেয়ার আমাদের আছে কিনা সেটা খোঁজ করা উচিত। শান্ত, লিটন, সৌম্য নামের ভারে খেলতেছে, নামও তো নাই কিন্তু খেলে যেতেছে কেন? বোর্ডের ওরা কেন ওদেরকে ব্যাক করতেছে? আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। কত ম্যাচ একটা মানুষকে দিলে বলা হবে যে মানুষটার জন্য আমি চেষ্টা করছি, কি কারণে? ভালো থাকবেন। আর ভালো লাগে না ক্রিকেট নিয়ে কথা বলতে, না সত্যি আর ভালো লাগে না। ক্রিকেটটা দিন দিন ফুটবলের চেয়ে তো খারাপ হয়ে যাচ্ছে। একসময় মানুষ, আমার কাছে মনে হয় যে খুব একটা বেশি দূরে না, এভাবে চলতে থাকলে আর আগামী 6 মাসের মধ্যে হয়তো পিছিয়ে যাবে মানুষজন, ফুটবলের চেয়ে পিছিয়ে যাবে ক্রিকেটটা। ভালো থাকেন সবাই, আবার কথা হবে কোনো একদিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।